বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির মূল কারণ তাদের সঠিক বিদেশ নীতি, তাদের সঠিক আমলা। কিছু শিক্ষিত আমলা প্রয়োজন, অভিজ্ঞ আমলা প্রয়োজন। তাদের যে নেই তা না, বাংলাদেশের সঠিক আমলা আছে, কিন্তু তারা টিকে থাকতে পারে না কিছু কঠোর ইসলামপন্থী সংগঠনের জন্যে। এই কঠোর ইসলামপন্থী সংগঠনগুলোর জন্য বাংলাদেশের অর্থনীতির অবস্থা আজকে খুব খারাপ। বর্তমান বিশ্বের উদীয়মান অর্থনীতি পৃথিবীতে দুটো, চীন, ভারত। কিন্তু ভারতের উদারনীতি সারা বিশ্বে বিদিত। করোনার মহামারীর সময় তারা পৃথিবীতে কি করেনি, কাকে ফ্রিতে ভ্যাকসিন দেয়নি? বাংলাদেশকেও দিয়েছে, শেষে পাকিস্তানকেও দিয়েছে। গুগল করে দেখে নেবেন, আমি মিথ্যা বলছি না, ভুল কথা বলি না, গুগল করে দেখে নেবেন পাকিস্তানকে কতটা ভ্যাকসিন ইন্ডিয়া দিয়েছিল করোনা মহামারীর সময়। পৃথিবীতে যে দেশে যখন বিপদে পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, সেখানে তখন ভারত সহায়তা করেছে নিঃশর্তভাবে। করোনার সময় বাংলাদেশকে দিয়েছে, 2000 সালে বন্যার সময় বাংলাদেশকে দিয়েছে 500 কোটি টাকা দিয়েছে, 5খানা হেলিকপ্টার তাদেরকে ব্যবহার করতে দিয়েছে, ভারতীয় সেনা, জাহাজ এবং প্রচুর গাড়ি দিয়েছে, খাদ্যদ্রব্য দিয়েছে, দিয়ে সাহায্য করেছে। এরকম বহু দেশে বহু প্রমাণ আছে, শুধু এশিয়া প্রতিবেশীগুলোতে নয়। নেপাল, ভুটান, চায়না সবাইকে দিয়েছে। চায়নাকে দেয়নি, চায়নার প্রয়োজন হয় না, কারণ চায়না অনেক বড় অর্থনীতি, অর্থনীতি অনেক বড়, ভারতের 3-4 গুণ বড়। ভারতের এখন 5 ট্রিলিয়নের কম, চায়নার প্রায় 14 থেকে 15 ট্রিলিয়নের অর্থনীতি তাদের। তো আর এও প্রমাণ আছে, চায়না কিন্তু কখনো সাহায্য করেনি। চায়না যাকে সাহায্য করেছে তার অবস্থা শেষ। জ্বলন্ত উদাহরণ পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকার ছোট ছোট দেশগুলো, মরিশাস, কী অবস্থা শেষ করে দিয়েছে। বাংলাদেশ তাদের হাত ধরতে গেছে, আসলে সেটা তো সম্ভব না। পাকিস্তানের হাত ধরেছে, যার অবস্থা এতটাই খারাপ যে পৃথিবীর কোনো দেশ তো দূরে থাক, যারা IMF যারা লোন দেয়, লোনটাই হচ্ছে যাদের টাকা ধার দেওয়া, যাদের মূল ব্যবসা, তারাই তাদের টাকা দিতে যাচ্ছে না। বাংলাদেশ তাদের হাত ধরতে যাচ্ছে। বাংলাদেশের স্থায়ী সরকার বর্তমানে এসছে তারেক রহমান, তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু খুব কঠিন অবস্থা, খুব কঠিন ব্যাপার। কতদূর ধরে রাখতে পারবেন তিনি, সেটাও একটা ব্যাপার। কারণ বাংলাদেশ মৌলবাদী ও কঠোর ইসলামিক সংগঠনগুলো অনেক শক্ত, তাদের হাত অনেক শক্ত। সরকারের দমন করাও সম্ভব হয় না সব ক্ষেত্রে। তো এক্ষেত্রে বলে রাখি, একটা সঠিক যদি বিদেশ নীতি আসে, তাহলে বাংলাদেশ অর্থনীতি অনেক দূর এগোতে পারে। আর সবথেকে বড় কথা, তারা ভারতের পাশে থাকতে চায় না। তারা মনে করে ভারত আমাদের শত্রু। তারা নিজেরা ইচ্ছা করে, তাদের জানা উচিত না ভারত এত বড় একটা বিশ্বের 4 নম্বর মিলিটারি শক্তি, তাদের 4 নম্বর মিলিটারি শক্তি। আর বাংলাদেশ কোথায়? তাদের ভালো মানের সাজোয়া ট্যাঙ্ক নেই। তারা ভারতের সাথে এরকম করে পারে, তারা ভারতের সাথে শত্রুতা করে পারে। কিন্তু ভারত এখনো পর্যন্ত নমনীয়তা দেখে আসছে বলেই এখনও বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। পৃথিবীর যে কোনো দেশ হলে বাংলাদেশ দখল করে নিত, কিন্তু ইন্ডিয়া কিন্তু সেই পথে হাঁটেনি। এটা একটা বিচক্ষণতার প্রয়োজন। বাংলাদেশে কোনো বিচক্ষণ ব্যক্তি নেই। যে সরকারে আসে, যদিও 2-1জন বিচক্ষণতা থাকে, বাংলাদেশের সব মানুষকে খারাপ বলবো না, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ আছে, কিন্তু তারা এই ইসলামিক সংগঠনগুলোর কাছে তারা কখনো পেরে ওঠে না।
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এখনও তারা পেরে ওঠেনি। তো যাই হোক, ঈশ্বরের কাছে কামনা করব বাংলাদেশ ভালো থাকুক, কারণ বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব। বাংলাদেশ যদি অশান্ত থাকে, আমাদেরও বর্ডার সিকিউরিটি পারপাস অনেক পয়সা খরচা করতে হয়, সেটা যাতে ভালো থাকে তাদের সুস্থ কামনা করব। তারা যদি চায়, নিঃসন্দেহে তারা ভারতের থেকে যথেষ্ট সহযোগিতা পেতে পারে, কিন্তু বিরোধিতা করে নয়। কোনো তুমি আমাকে হেল্প করবে, আমি তোমাকে হেল্প করব, তার মানে তোমার কাছে কোনো পয়সা করি অর্থনীতি কিছু না। তোমরা আমাদের শুধু ভারতীয়দের কাছে একটাই কামনা, ভারতীয়দের বাংলাদেশের কাছে একটাই চাওয়া পাওয়া, সেটা বাংলাদেশ ভালো থাকুক আর তারা ভারত বিরোধিতা না করুক। ভারত বিরোধিতা করে তারা তখন কখনো কিছু পাবে না। যাই হোক, সুস্থ কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আমি জানি এই ভিডিওর পিছনে বাংলাদেশি লোকেরা অনেক আমাকে গালাগালি করবে, কিন্তু দয়া করে একটু চিন্তাভাবনা করে বলবেন কথাটা। তার কারণ একটুখানি ভেবে দেখুন, আপনারা যদি ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকে, আপনার পরিবার যদি ভালো থাকে, আপনার দেশ ভালো থাকবে। চীন ভারতের থেকে কিন্তু অর্থনীতিতে অনেকটা এগিয়ে। বর্তমানে বহু দেশ, বহু বড় বড় কর্পোরেট সংস্থা, বিদেশি সংস্থাগুলো ভারতবর্ষে আসতে আগ্রহী এবং আসছে। এ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে ভারত আর বাংলাদেশের বিদেশ নীতি নিয়ে কিছু কথা আলোচনা করছি। তো অর্থনীতির দিক থেকে বাংলাদেশে যেটা স্থায়ী একটা সমাধান হওয়া উচিত, সেটা হচ্ছে ভালো বিদেশ নীতি, বিদেশি বিনিয়োগ এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান, বিদেশে তাদের কিছু মালপত্র বা তাদের মানে তৈরি জিনিসপত্র প্রেরণ, এইগুলো। কিন্তু তাদের মৌলবাদী ও কঠোর কিছু ইসলামিক সংস্থার জন্য এইগুলো কোনো সরকারই তাদের সঙ্গে পেরে ওঠে না। তাদের আরেকটা মেন সমস্যা হচ্ছে তারা সংখ্যালঘু নিপীড়ন। এটা কিন্তু বিদেশের কাছে একটা বিরাট বড় নিচু করে দেখা, ছোটোখাটো করে দেখা। যেখানে ভারতে বহু প্রায় 200-র উপরে জাতি আছে, তারা মিলেমিশে একসাথে থাকে। যেখানে ভারত বাংলাদেশের সাথে মিলেমিশে থাকতে চাইলেও বাংলাদেশে যে স্থায়ী সরকার, তদারকি সরকারের কথা আমি বলছি না, যেরকম এই ইউনিস ছিল, এদের কথা বলছি না, কিন্তু স্থায়ী সরকাররাও চেষ্টা করে ভারতের সাথে মিলেমিশে থাকতে, কিন্তু তারা মৌলবাদী ও ইসলামিক সংগঠনগুলোর জন্য তারা পারে না। ভারত নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে চললেও বাংলাদেশের কিছু এই মৌলবাদী সংস্থার জন্যে বাংলাদেশ গভর্নমেন্টও পেরে ওঠে না, বা ভারত সরকারও তাদের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে অক্ষম। দেখুন, এখানে আরেকটি সমস্যা হচ্ছে যেটা হচ্ছে সীমান্ত সমস্যা, বা সীমান্তে যে গুলি চালানো ভারতীয় যারা সিকিউরিটি আছে বা বিএসএফের উপরে একটা আছে। কিন্তু এ বিষয়ে দুই দেশের অনেক আলাপ আলোচনা হয়, কিন্তু এখানকার প্রধান সমস্যা হচ্ছে চোরাচালানকারী। বাংলাদেশিরা চোরাচালানকারী করে, যে গরু, বিভিন্ন খাদ্যদ্রব্যাদি এসবগুলো ভারত থেকে চুরি করে নিয়ে যায়। আর বিএসএফ যদি দেখে বা স্থানীয় মানুষ যদি দেখে, তারা তো নিজের প্রোটেকশনের জন্য কিছু করবেই। তখনই যদি সেখানে কোনো রকম অসুবিধা কিছু হয়, বাংলাদেশ থেকে একটাই আসে কি, সীমান্তে বিএসএফ গুলি করেছে। কিন্তু তারা এইগুলো কখনো লক্ষ্য করে না, এইগুলো কখনো তারা বলে না যে আমাদের দেশ থেকে ভারতবর্ষে গিয়ে গরু চুরি করে আনতে গিয়ে তারা, বা ডাকাতি করতে গিয়ে, বা অবৈধ কাজে করে সেখান থেকে ফিরে আসার সময় বিএসএফের হাতে পড়ে তারা গুলি খেয়ে মারা গেছে। এই কথাগুলো তারা কখনো প্রকাশ করে না। আর একটা কথা, বিভিন্ন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো দেখবেন, যখন সীমান্তে মারা যায় তখন কিন্তু সংবাদ মাধ্যমগুলো এটা বলে না যে চোরাচালানকারী বা অবৈধ কাজে, তারা বলে কি ব্যবসায়ী।
বাংলাদেশের খবরের কাটিংগুলো দেখবেন, গুগল সার্চ করে দেখে নেবেন, বা বাংলাদেশে যারা বাস করেন সেই সব তারা দেখে নেবেন। খবরের কাগজে লেখে গরু ব্যবসায়ী সীমান্তে আসার সময় তাকে বিএসএফ গুলি করে মেরেছে। এরকম প্রচুর নজির আছে। আসলে নীতি কোনো দেশের উন্নতির জন্যে তাদের একটা শক্তপোক্ত বিদেশ নীতি দরকার। দেখুন, বিভিন্ন লোকের আলোচনা বা যারা জিওপলিটিক্স নিয়ে আলোচনা করে তাদের সাথে কথা বলে আমি এইটুকু জেনেছি, ভারত তাদেরকে সহযোগিতা যথেষ্টভাবে করতে গেলেও আর বাংলাদেশ গভর্নমেন্ট তাদের থেকে যথেষ্ট সাহায্য নিতে চাইলেও এই মৌলবাদী ও কিছু কঠোর ইসলামপন্থী সংগঠনগুলোর জন্যে বাংলাদেশটার কখনো উন্নতি সম্ভব নয়, যদি তারা এই নীতি থেকে বেরোতে না পারে। আর বাংলাদেশ গভর্নমেন্ট স্থায়ী সরকার, যারা স্থায়ী সরকার, তারা যদি এই সংগঠনকে দমন পীড়ন করতে পারে তবেই বাংলাদেশের উন্নতি সম্ভব, নইলে কখনো নয়।